দেখো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। হচ্ছে যারা জয়েন হয়েছো একটু কষ্ট করে কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, তোমরা সাউন্ড তারপর হচ্ছে ভিডিও কোয়ালিটি সবকিছু একদম ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাবা। এন্ড আমরা আজকের ক্লাসে হচ্ছে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান অংশের যে আমরা 4টা শিফট আছে, আমরা 4টা শিফটের 22টি সেশনে আসা প্রশ্নগুলো সমাধান করবো। এন্ড যারা জয়েন হয়েছো দ্রুত জানাবা যে সবকিছু একদম ঠিক কিনা, একদম ক্লিয়ার কিনা। ওকে। ওকে, তো চলো আমরা প্রথম দিয়ে শুরু করব। এই প্রশ্নটা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন এবং এই প্রশ্নটা আসছে ভেক্টর চ্যাপ্টার থেকে। এটা হচ্ছে কি আমাদের ভেক্টর চ্যাপ্টার থেকে। দেখো, এই প্রশ্নটা আমাদের একটু বলছে তোমরা সবাই আনসার করো, আমি আনসার করব। কি বলছে দেখো, এ ভেক্টরটা 2i+3j এবং কি বি ভেক্টরটা বলছে 2i মাইনাস এর কত 2j। দুটি ভেক্টর আছে পরস্পর, এ এর মান কত হলে ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে? তোমরা একটু দ্রুত জানাও তো দেখি এই প্রশ্নটার আনসার কি হবে। ওকে, তো সবাই সবাই কি করো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও এবং কি দ্রুত আনসার করে ফেলো। ওকে, কে কে আছে একটু দেখি, জানাও তো দেখি। আচ্ছা, তোমরা আনসার করলে করো, না করলে নাই। এখন আমরা কি করব, দুইটা ভেক্টর ডট গুণফল, আমরা ধরো এই একটা ভেক্টর আছে, আমরা একটু ডট গুণফল সম্পর্কে জানি যে মোটামুটি আমরা সবার এই বিষয়গুলো জানা আছে। তারপর আমি একটু বলতেছি, তো তোমরা একটু খেয়াল করো যে কি বলছে। আমাদের এ একটা ভেক্টর আছে, আরেকটা ভেক্টর হচ্ছে আমাদের কি বি। এই দুইটা ভেক্টর যদি আমি এ এবং বি ভেক্টর হয়, এদেরকে আমরা কি করতে পারবো, ডট গুণ করতে পারবো। এদের মধ্যবর্তী এ এবং বি, এদের মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা ডট গুণফলের সূত্র কি পড়ছো? ডট গুণফলের সূত্র হচ্ছে এ ডট বি ইকুয়াল কত, এ বি কস থিটা। এইটা পড়ে আসছো। তাহলে দেখো, এ বি কস থিটা যখন এই দুইটা ভেক্টর পরস্পর কি হয়, লম্ব হয়, যেমন আমরা চিন্তা করতে পারো এ আর বি পরস্পর লম্ব, এদের কোণের মান কত, 90 ডিগ্রি। এদিকে এ ভেক্টর, এদিকে বি ভেক্টর। যখন দুইটা পরস্পর লম্ব বা পরস্পর কি লম্ব বা 90 ডিগ্রি কোণে থাকে, তখন আমরা কি লিখতে পারি, এ ডট কত বি ইকুয়াল কত লেখা যায়, 0। এটা আমরা জানি। দুইটা ভেক্টর ডট গুণফল কত হয়, শূন্য হলে পরস্পর কি হয়, লম্ব হয়। তাহলে আমরা এখান থেকে শর্ত মতে আমরা যে জিনিসটা পাবো, তাহলে এই যে দেখে ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর পরস্পর লম্ব হবে, তো লম্ব হলে শূন্য হয়। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এ ডট বি ইকুয়াল কত, 0। তাহলে আমরা এখানে এ ভেক্টরের মান কত, 2i প্লাস কত 3j, পরে বি ভেক্টরের মান কত দেখো, এ আই মাইনাস এর কত 2j ইকুয়াল কত হবে, 0। তাহলে দেখো তো, যেহেতু দুইটা ভেক্টর ডট গুণফল শূন্য, তাহলে এর সাথে সবসময় এই কি ডট গুণ কি সহগ, আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ। তাহলে আয়ের সহগ কত দেখো, তাহলে কত হবে 2a। এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 গুণ কত 6 ইকুয়াল কত, 0। তাহলে আমাদের কত আসতেছে, 2a ইকুয়াল কত 6। তাহলে আমরা a ইকুয়াল টু কত পাবো, 3। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এখান থেকে আনসার পাচ্ছি কোনটা, দেখো, সি নাম্বার। তো যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা সবাই কি করবে, একটু আনসার করবে। এটা আমরা কালকে সেদিনকে আমরা কি কৃষি গুচ্ছের ক্লাসে এটা পড়াই দিছিলাম। তবে বলো তো, সরল দোলন গতির সম্পূর্ণ কোনো বস্তু কোণের স্থিতি শক্তির সমীকরণ কোনটি হবে? স্থিতি শক্তির সমীকরণ কোনটি? যারা ক্লাসে আছো, মানে আমি কাদের জন্য ক্লাস নিচ্ছি?
দেখে এই কোশ্চেনটার একটু আনসার করতো, আমরা সেদিনকার ক্লাসে এটা পড়াই দিয়েছিলাম। দেখো তাহলে আমরা এই প্রশ্নটার আনসার কি, আমরা সরল দোলন গতি সম্পন্ন একটা বস্তুটা ছিল, এরকম ছিল না, এই সরল দোলন গতি এখানে আছে, এখান থেকে ধরো আমরা সাম্য অবস্থান থেকে সে তাকে আমরা এক্স পরিমাণ সরণ ঘটাইলে এই অবস্থানে তার বিভব শক্তিটা কত বা স্থিতি শক্তিটা কত, আমরা সেই সূত্রটা পড়ছিলাম স্থিতি শক্তি। সেই স্থিতি শক্তির সূত্র কি ছিল, আমরা কত ইউ ইকুয়াল টু, আমরা এটা পড়ে আসছিলাম 1/2 হচ্ছে কত এম ওমেগা স্কোয়ার কত এক্স স্কোয়ার, ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এইটা ছিল আমাদের স্থিতি শক্তির সূত্র। আমরা আরেকটা সূত্র আমরা সরাসরি যতটুকু পাইছিলাম সেটা ছিল 1/2 কত এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার কত এক্স স্কোয়ার হচ্ছে কত আমাদের সাইন স্কোয়ার কত ওমেগা টি প্লাসের কত ডেল্টা, এইটা আমরা পড়ে আসছি, এটা আমাদের স্থিতি শক্তির সূত্র ছিল। তাহলে আমরা এই দুইটা সূত্রই লাগবে। তো তুমি যদি এখান থেকে তুমি আরেকটা সূত্র দেখো, ইউ ইকুয়াল টু আমরা কত লিখতে পারতাম 1/2 কত কে এক্স স্কোয়ার, এটাও আমাদের একটা সরল দোলকের স্থিতি শক্তি। এই জিনিসগুলো একটু মাথায় রাখো, তাহলে এইগুলা থেকে তোমাদের কি আসবে প্রশ্ন আসবে। এটা হচ্ছে কোথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 22 সেশনে দ্বিতীয় প্রথম শিফটে। তো আমরা পরের প্রশ্নটা কি দেখো, এই প্রশ্নটা কাজ ক্ষমতা ও শক্তি থেকে আসছে, কাজ ক্ষমতা এবং কি শক্তি চ্যাপ্টার থেকে আসছে। এই প্রশ্নটার আনসার কি হবে বলো তো? দেখো আমরা এই প্রশ্নটার আনসারটা কি আসে, আমরা কি বলছে 1 কেজি ভরের একটা বস্তু সম্পূর্ণ বুলেট এত মিটার পার সেকেন্ড ব্যাগে বন্দুক থেকে নিক্ষিপ্ত হলে গতিশক্তি কত, আমরা সরাসরি সহজে একটা সূত্রটা বসাই দিই। গতিশক্তি সূত্র কি, কে ইকুয়াল টু হাফ এম কত বি স্কোয়ার, বলো তো বি স্কোয়ার না, তাহলে হাফ লেখো 1/2 ইন্টু 1, একদম শেষ। পরে কি এম, এম এর মান তো 1 বসাইলা, বি কত 400, তাহলে এটা তুমি কি করবা 400 ইন্টু 400, তাহলে দেখো এখানে কাটাকাটি করো, তাহলে এখানে 2 0 0, তাহলে 8 দুগুণে কত আসতেছে 16, সরি 4 দুগুণে কত 8, কয়টা শূন্য একটা দুটো তিনটে চারটা শূন্য 1 2 3 4, তাহলে তুমি এখানে কি সাইন্টিফিকলি কিভাবে লিখবা 8 ইন্টু 10 লেখো 1 2 3 4 10 4 এত joule। এটা হচ্ছে তার কি গতিশক্তি। এটার আনসার কোনটা, আনসার হচ্ছে এই যে দেখো এ নাম্বার। আসো এখানে বলছে কি, বলছে যে একটি তারের ব্যাসার্ধ বৃদ্ধি করা হলে তারটির ইয়ং গুণাঙ্ক এর মান কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে। একটা তারের কি বলছে ব্যাসার্ধ বৃদ্ধি করা হলে তারটার কি ইয়ং গুণাঙ্ক বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, সেটা আমাদের বের করতে বলছে। এখন দেখো আমরা এখান থেকে আমরা ইয়ং গুণাঙ্ক ওয়াই কত এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল, এটা পড়ছি না আমরা ইয়ং গুণাঙ্ক সূত্রটা, তো এই সূত্র থেকে আমাদের সম্পর্কটা আসছে। আগে একটু চিন্তা করো, এখানে এফ হচ্ছে এল স্মল এল এগুলো সব নির্দিষ্ট,
এখানে আমরা ক্ষেত্রফল ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফ এল ডিভাইডেড বাই আমাদের কি লিখতে পারবো, পাই আর স্কোয়ার। দেখো এই ওয়াই ইয়ং গুণাঙ্ক আর ব্যাসার্ধর কি বর্গের সমানুপাতিক না, তাই না? বর্গের কি ব্যস্তানুপাতিক, প্রপোর্শনাল কত 1/r²। তাহলে যেহেতু এই আর এর মানটা বাড়বে, ব্যাসার্ধটা বাড়বে, তারও যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে ইয়ং গুণাঙ্কর মানটা কি কমবে, তাহলে ইয়ং গুণাঙ্কর মান হ্রাস পায়। তাহলে এটার মান যদি বৃদ্ধি পায় তাহলে এটা কি পাবে, হ্রাস পাবে। তাহলে এই যে ব্যাসার্ধ আর এর মান যদি আমাদের কি পায়, দেখো তো আর এর মান বৃদ্ধি পাইতেছে, ইয়ং গুণাঙ্কর মান কি পাবে, হ্রাস পাবে। আর যদি আমাদের কি করে আর এর মানটা কি পায়, হ্রাস পায়, তো ইয়ং গুণাঙ্কর মানটা কি পাবে, বৃদ্ধি পাবে। এখান থেকে আরো কিছু কেস থাকতে পারে, যদি আমাদের এখানে বলের মানটা কি হয়, বলের মান বৃদ্ধি পায়, তো ইয়ং গুণাঙ্কর মানটা কি পাবে, বৃদ্ধি পাবে, ইয়ং গুণাঙ্কর মান বৃদ্ধি পাবে। এটুকু বুঝছো? এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। তাহলে আনসার কোনটা হবে, এখানে আনসার হচ্ছে এই যে বি নাম্বার। আমরা এটা সেদিনকে ক্লাসে আমরা দেখাইছিলাম। কি বলছে এই প্রশ্নটার আনসার করে ফেলতো দেখি তোমরা, যে সরল দোলন গতি সম্পন্ন কোনো বস্তু কণার গতির সমীকরণ এক্স ইকুয়াল টু, দেখো কি বলছে, এক্স ইকুয়াল টু 20 সাইন কত 31 টি মাইনাস এর পাই/6 এত হলে এর সর্বাধিক বেগের মান কত, আর সর্বাধিক বেগের মান কত। আমরা এক্স সমান কি পড়ছিলাম, এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাসের কত ডেল্টা পড়ে আসছিলাম না, এটার সাথে এটা তুলনা কর। এখানে এর মানটা কত, এ হচ্ছে 20টা, কত 20, ওমেগার মান কত বলো তো, ওমেগার মান হচ্ছে 31। এতটুক তুমি পাইলা। তাহলে এতটুক যদি তুমি পাও তাহলে সর্বাধিক ব্যাগ, আমরা সর্বাধিক ব্যাগের সূত্র কি বলছিলাম, সাধারণ ব্যাগ সরল দোলকের ব্যাগের সূত্র বি ইকুয়াল টু আমরা পড়ে আসছিলাম ওমেগা রুট ওভার কত স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার। এন্ড সর্বাধিক ব্যাগ পড়ে আসছিলাম না সরল দোলকের ক্ষেত্রে। এখন বলো তো সর্বাধিক ব্যাগ কোথায় হচ্ছিল, আমরা সর্বাধিক ব্যাগ পাইছিলাম একটা সরল দোলকের কোন অবস্থায়, সাম্য অবস্থায়। তার মানে এক্স সমান কত 0 অবস্থানে কি ব্যাগের মানটা কি পাইছিল, সর্বোচ্চ পাইছিল। তখন এখানে বসালে কি পাইতা, বি ম্যাক্সিমাম ইকুয়াল কত ওমেগা, তাই না? এতটুকু ছিল। তাহলে আমরা সর্বাধিক ব্যাগের মান এত, তাহলে ওমেগা বি ইকুয়াল টু আমরা লিখতে পারি বি ম্যাক্সিমাম ইকুয়াল ওমেগার মান কত 31 এবং এর মান কত 20। তাহলে এখানে বসাও, তাহলে কত পাবা 0, 3 2 একে 2 আর 3 দুগুণে কত 6 এত মিটার পার কত সেকেন্ড। তাহলে আমরা সর্বাধিক ব্যাগ কত, আনসার কি আসছে তোমাদেরটা, দেখো ডি নাম্বারটা। তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে অবশ্যই তোমার এগুলো আনসার করা উচিত। এই প্রশ্নটার আনসার কর, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার প্রশ্ন, দ্রুত আনসার করবা। ওকে, সায়রামণি বলছো, অনেকে আছো, and যারা ক্লাসে আছো তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও।
দেখো আমরা এই প্রশ্নটার আনসার কি হবে? এখন আসো আমরা এখান থেকে একটা সূত্র পড়বো। আমরা মহাকর্ষ ও বিকাশ সূত্র পড়ে আসছি না? এখান থেকে কিছু জিনিস লিখে দিব, এগুলো আমাদের মাস্ট মনে রাখতে হবে। একটা, ধরো এখানে একটা বস্তু আছে, M1 বড় একটা বস্তু, এখানে আরেকটা M2 বড় আরেকটা বস্তু, দুইটা বস্তু আছে। এরা কি একটা দূরত্বে আছে। যখন দুইটা বস্তু নিউটনের মহাকর্ষ সূত্র থেকে এরা পরস্পর কি করবে, একটা বলে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। সেই সূত্রটা কি? F=G*(M1)M2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। দেখো এতটুকু তুমি পাবে। তো এই জিনিসটা তুমি একটু মনে রাখো, এটা একটা নিউটনের মহাকর্ষ সূত্র। এখান থেকে আসো আমরা জি এর মানটা বের করি। আগে আসো আমরা জি মহাকর্ষ ধ্রুবক এর মান কত, 6.673 ইন্টু কত, 10⁻⁻⁻ এর কত 11। এটার এককটা কি, আমরা এটা থেকে এককটা বের করি। দেখো আমরা জি ইকুয়াল টু কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই কত, M1 M2। তাহলে দেখো আমরা উপরে বলের একক কি নিউটন, এই দূরত্বের একক কি মিটার স্কোয়ার, আর বস্তু দুইটার বলের একক কি কেজি স্কোয়ার, একবারে লিখে দিই। তাহলে আমরা এককটা কি পাবো, জাস্ট নিউটন মিটার স্কোয়ার পার কত কেজি ইনভার্স। এটা হচ্ছে আমাদের মহাকর্ষ ধ্রুবকের একক। তাহলে আমরা এখান থেকে মাত্রা বের করব না, মাত্রা বের করি আমরা। মাত্রা, মাত্রাটা কিভাবে আসবে বলতো? এখান থেকে আমরা বলের মাত্রাটা কত পাবো, বলের মাত্রা হচ্ছে F m l 3 কত 2, দূরত্বের মাত্রা কি এল স্কোয়ার না? এখান থেকে বলের মাত্রাটা বের করো, বলের মাত্রা দুইটা, তাহলে দুইটা মানে কি কেজি স্কোয়ার ছিল না এখানে, তাহলে কি আসবে এম স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে মাত্রাটা পাইতেছি কত, এম ইনভার্স কত এল কিউব ইনভার্স কত 2। এটা হচ্ছে আমাদের মহাকর্ষ ধ্রুবকের মাত্রা। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বের করে ফেলতে পারলাম না। তাহলে আমরা জি ইকুয়াল টু কত পাবো, এখানে জি এর এককটা লিখবা নিউটন মিটার স্কোয়ার পার কত কেজি স্কোয়ার। এই জিনিসটা পার কেজি ইনভার্স। এই জিনিসগুলা একটু মনে রাখবা, এখান থেকে যেই জিনিসগুলো আমি লিখে দিলাম এই জিনিসগুলা তোমার অবশ্যই মনে রাখতে হবে। ওকে, এই সূত্রগুলা একটু মনে রাখবা। তাহলে এখন আসো, এখানে কি বলছে, বস্তুটার বড় 1 কেজি এবং কি 1 মিটার দূরে অবস্থান করতেছে। তাহলে দেখো দুইটা বস্তুই আছে, তাহলে দুইটা বস্তু এফ ইকুয়াল টু, তাহলে আমরা জি, জি এর মান কত 6.673 ইন্টু কত 10⁻⁻11। এখানে 1 এখানে 1, তাহলে এটার বল কত আসবে, বলের একক নিউটন, তাহলে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন। এটা যেখানে আছে সেটা আনসার। দেখো এই অপশনটা আমাদের কোথায় দেওয়া আছে, বি নাম্বার। এই প্রশ্নটা মেডিকেলে আসে, মেডিকেলে বেশি পরিমাণ দেয়। ক্লিয়ার? এটা আমাদের মহাকর্ষ বিকাশ থেকে আসছে। এই 7 নম্বর প্রশ্নটা কি, এটা তো পয়সনের অনুপাত। দেখো পয়সনের অনুপাত সর্বোচ্চ মান কত হতে পারে, তো একটু কমেন্ট করে জানাও তো দেখি পয়সনের মান সর্বোচ্চ কত হতে পারে। মানে এই যে যেই গাদাগুলা গ্রুপে যুক্ত হয়েছে এদেরকে আর কি ইচ্ছা মতো কথা ই করা যেত, বকতে পারতাম। মানে পোস্ট দিছি, পোস্টের মাঝখানে ইচ্ছা মতো জয়েন হয়েছে, এখন ক্লাসে করে না, মনে হয় সব পারে। আরে পারলে তুই পরীক্ষা দে, পরীক্ষার মতন করে আনসার দে। ওকে, এখন দেখো এই নাম্বার লেখা আনসার করো, কে কোন নাম্বারটা দিতেছ এই নাম্বার লেখা আনসার করো। দেখো আমরা এখান থেকে যে তথ্যটা জানা লাগবে, প্রথমত পয়সনের অনুপাতটা কি, পয়সনের অনুপাত। দেখো পয়সনের অনুপাত বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, একটা ধরো বস্তু থাকতে পারে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর আমরা একটা বল প্রয়োগ করলে এই বস্তুটা কি করবে, একটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং এইটা এখান থেকে কি তার ব্যাসার্ধ বা ব্যাস হ্রাস পাবে। তো এই যে পার্শ্ব বিকৃতি তখন আমাদের ঘটবে। তাহলে আমরা পয়সনের অনুপাতটা আমাদের কি, পয়সনের অনুপাত। দেখো পয়সনের অনুপাত থেকে আমরা কি কি পাই, এখান থেকে আমরা যে জিনিসটা পাবো যে দৈর্ঘ্য বিকৃতি, আমাদের এখান থেকে যে মানটা আসবে পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। তো এই জিনিসটা একটু মনে রাখো, পার্শ্ব বিকৃতি বলতে কি বোঝাইতেছে, এখান থেকে ধরো এইভাবে আমরা এতটুকু পাস হয়েছিল একটা বস্তুটার ইয়ের উপর,
আমরা এই বস্তুটা ছিল, এই বস্তুটার আমাদের দৈর্ঘ্য কত ছিল, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য ছিল এল। এখান থেকে আমরা যখন বস্তুটার বল বৃদ্ধি করছি তখন পার্শ্ব বিকৃতি হয়ে গেছে, এতটুকু পার্শ্ব বিকৃতি হয়। তো দেখো এই যে এইটুকু যে বিকৃতি করছে, এই যে বিকৃতিকে আমরা কি বলবো, দৈর্ঘ্য বিকৃতি, যে আমরা পয়সন অনুপাত বলবো। এর মানটা কত হতে পারে, পয়সনের অনুপাতের মান, পয়সনের অনুপাতের মান। আচ্ছা এই পয়সন অনুপাতটাকে আমরা কি দ্বারা প্রকাশ করা হয় সেটাকে আমরা একটু বলে দিই। এই পয়সন অনুপাতটাকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা। তাহলে সিগমার মানটা কত হতে পারে, সিগমার মানটা হতে পারে সেটা কত, একজন বলছো এই হাফ থেকে ছোট এবং কত মাইনাসের 1 থেকে বড়, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে এখান থেকে বলো তো সর্বোচ্চ মান কত হবে, সর্বোচ্চ মান, তাহলে আমরা এখান থেকে পয়সন অনুপাতের কি সর্বোচ্চ মান কত হবে, সর্বোচ্চ মান হচ্ছে আমাদের কত, হাফ। তাহলে সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান, তাহলে এই সর্বনিম্ন মানটা আসবে কত, মাইনাসের 1। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, মাইনাসের 1 আসবে। তাহলে এইগুলার হচ্ছে আনসার। তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে আমাদের বলো তো কত, আনসার হচ্ছে এ নাম্বারটা, আনসার ক্লিয়ার। এন্ড সবাই যারা আছো একটু তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিও। এখন এই প্রশ্নটার একটু আনসার করো, 8 নম্বর প্রশ্নটার আনসার করো। এই প্রশ্নটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান থেকে আসছে, ভৌত আলোক বিজ্ঞান থেকে আসছে। ওকে, আচ্ছা আমি একটু সাউন্ড কোয়ালিটিটা একটু বাড়াই নেই, তোমাদের এখন একটু নয়েজ আসতে পারে, ওই নয়েজের মধ্যে একটু আনসার করতে থাকো সবাই। বুঝছো, সবাই দ্রুত আনসার করবে। কি বলছে, নিচের সমীকরণটি তরঙ্গ দৈর্ঘ্য ও দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক কোনটি, তরঙ্গ দৈর্ঘ্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক কোনটি। যারা আজকে 22 শিফটে 4টা ইয়ারলি কোশ্চেন সলভ করবো, আমি মনে করি তার একদম ফিজিক্সের পুরো রিভিশন হয়ে যাবে, পুরো বইয়ের রিভিশন হয়ে যাবে। ওকে চলো আমরা প্রশ্নটা সমাধান করি। এটার কি বলছে, এখানে আমাদের বলছে যে নিচের কোনটি, নিচের কোনটি আমাদের কি করতেছে, তরঙ্গ দৈর্ঘ্য এবং কি দশা পার্থক্য, দশার মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে, তরঙ্গ দৈর্ঘ্য এবং দশার মধ্যে সম্পর্ক স্থাপন করে। দেখো তো আমরা কি পড়ছিলাম, যে দশা পার্থক্য, দশা পার্থক্য, দশা পার্থক্য ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা ইন্টু কি পথ পার্থক্য, পথ পার্থক্য। তাহলে দেখো দশা পার্থক্য ইন্টু পথ পার্থক্য, তাহলে এতটুকু যদি হয় তাহলে এখান থেকে দেখো আমরা এখানে বুঝাইতেছে দশাকে প্রকাশ করতেছে কি দ্বারা, ডেল্টা দ্বারা, ইন্টু এখানে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা, এখানে পথ পার্থক্য বুঝাইতেছে এক্স দ্বারা। তাহলে দেখো তাহলে আমরা এইটুকু সম্পর্ক না দশা পার্থক্য, তাহলে দশা পার্থক্য কি তরঙ্গ দৈর্ঘ্যের কি ব্যস্তানুপাতিক যদি আমাদের কি পথ পার্থক্যটা নির্দিষ্ট থাকে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে সি। সি নাম্বারটা সবাই নাম্বার দেখে একটু আনসার করে, হ্যাঁ সবাই নাম্বার লিখে আনসার করে, এই যে নাম্বারটা আছে না, এই জায়গায় একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার দেখে আনসার করে। আচ্ছা দেখো এই যে 9 নাম্বারটা বলছে নিচের কোনটি ডি বুগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ, একটু দ্রুত আনসার করো তো, নিচের কোনটি ডি বুগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ।
দেখো সায়রা বলছো 9-এর এ, আশা করি এটাই হতে পারে। বাকি যারা আছো এন্ড তোমরা যারা আছো ক্লাসে যারা আছো তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিতে পারো, যাতে তোমার বন্ধুরা, ওরে বাবা ক্লাসে মাত্র 3 জন। দেখো তাহলে আমরা কি পড়বো, তরঙ্গ দৈর্ঘ্য বা ডি বগলির যে তরঙ্গ দৈর্ঘ্যের যে সমীকরণগুলো আছে সেই সমীকরণটা কি পড়ছে বলো তো। যে তরঙ্গ দৈর্ঘ্য সেই সমীকরণটা আমরা পড়ে আসছি, যে দা ডি বগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণটা আমরা পাবো যে ই ইকুয়াল টু আমরা কত এস, একটা সূত্র পড়ছি, এই সূত্রটা লিখবা, ইকুয়াল টু এইচ এফ, একটা সূত্র আছে। এখন দেখো আমাদের যে আমরা কি আপেক্ষিক তত্ত্ব হিসেবে আমরা ই সমান কি পাই, ই সমান আমরা লিখতে পারি সেটা হচ্ছে কত পি সি। ওকে, কারণ এতটুকু যদি আমরা লেখা যায় তা ডি বগলির সমীকরণ অনুসারে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারবো না। তো এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা কি ভরবেগ তরঙ্গ দৈর্ঘ্য সবগুলোর সাথে আমরা সম্পর্ক নিতে পারি, সেই সম্পর্কটা কি আসবে দেখো তো। আমরা পি ইকুয়াল টু কি পাবো, আমরা পি ইকুয়াল টু পাবো ই ডিভাইডেড বাই সি। তাহলে এখানে দেখো আমরা পি লিখলাম, তাহলে ইটা আমরা এখানে রইলো, ই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এইচ এফ লিখতে পারি না, আমরা এখানে লিখতে পারি এইচ এফ ডিভাইডেড বাই কত সি। দেখো এইচ এফ ডিভাইডেড বাই সি। এখন বলো তো এই যে এইচ এফটা যে আছে এটাকে আমরা কি লিখতে পারি, আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমরা কি পড়ছিলাম সি ইকুয়াল টু এফ ল্যামডা, সি ইকুয়াল টু কি এফ ল্যামডা। তাহলে আমরা কি যদি ল্যামডাটা আমরা সি বাই এফ চিন্তা করি তাহলে আমাদের কি আসতেছে বলো তো, এটাকে আমরা এভাবে লিখতে পারি সি বাই এফ ইকুয়াল টু আমরা কি ল্যামডা লিখতে পারি, অথবা যদি আমরা এটাকে উল্টাই দিই এফ বাই সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ল্যামডা লিখতে পারবো, তাই না। এতটুকু আমরা লেখা যায়। আর যদি এতটুকু লিখতে পারি তাহলে আমরা পি ইকুয়াল টু কি লিখতে পারবো, পি ইকুয়াল টু আমরা লিখতে পারবো জাস্ট কি আমরা এইচ ল্যামডা। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো কার মান, দেখো এখানে সম্পর্ক বলছে ল্যামডার সাথে সম্পর্ক না, যেহেতু ল্যামডার মধ্যে সম্পর্ক তাহলে আমরা এখানে কি বের করতে পারি ল্যামডার মানটা বের করতে পারি। ল্যামডা ইকুয়াল টু আমরা লিখতে পারবো পি বাই হচ্ছে এইচ, পি বাই এইচ। আনসার হচ্ছে কোনটা বি নাম্বারটা। আচ্ছা আমি কোথাও ভুল করছি? ওকে দেখি তো, সি ইকুয়াল টু এস সমান ল্যামডা, এস এফ ডিভাইডেড বাই সি। ও আচ্ছা এখানে কি আসবে, এটা তো উল্টা যাবে, তাহলে 1/ল্যামডা হবে। এইটুকু আমি একটু মুছে দিচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি পাবো এইচ এফ বাই ল্যামডা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি জাস্ট ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এটা হচ্ছে আমাদের ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ থেকে আমরা লিখতে পারি এই একটা সূত্র, এই একটা সূত্র, এখান থেকে যা যেগুলো আছে প্রত্যেকটা লাইন ভিত্তিক আমরা কি করতে পারবো আলাদা আলাদা সূত্র লিখতে পারবো, এইখান থেকে তোমার প্রশ্ন দিতে পারে। এখন দেখো আনসার কোনটা হবে, যারা নাম্বার দিছো সবারটাই রাইট। তো চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা কি বলছে, 10 নম্বর প্রশ্নটার আনসার কি হবে বলো তো দেখি। যারা চট্টগ্রামে পরীক্ষা দিবা বা দেও বা না দেও সবার জন্য।
দেখো আমরা এখানে আসো কি কি কাজ বলছে, যে যন্ত্রের সাহায্যে রোধ, বিভব, পার্থক্য, তড়িৎ প্রবাহ পরিমাপ করা যায় তাকে কি বলা হয় বা তার নামটা কি? দেখো একসাথে সবগুলো যেটা মাপা যায় সেটা হচ্ছে মাল্টিমিটার। ভোল্টমিটার দ্বারা কি করা যায়? জাস্ট বিভব মাপা যায়, বিভব। ওহম মিটার দ্বারা কি মাপা যায়? জাস্ট রোধ মাপা যায়। আর অ্যামিটার দ্বারা কি মাপা যায়? তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। আর এই মাল্টিমিটার দ্বারা কি মাপা যায়? রোধ, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ, তারপরে হচ্ছে বিভব, পার্থক্য, এই জিনিসগুলো আসবে। তাহলে আনসার কোনটা? এর আনসার হচ্ছে সি নাম্বারটা। এটার আনসার কত? তোমাদের কি ক্লাস করাবে? গাদার মতো হচ্ছে সবগুলা যুক্ত হয়েছে যেটি আছে। দেখো আমাদের কি বের করতে বলছে? 12 নম্বর প্রশ্ন কি বলছে? এটা বলছে 4 কেজি বড় একটি বস্তু সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করতে হলে শক্তির পরিমাণ কি হবে? আমাদের এখানে জাস্ট বল বলে দিছে। এখানে আমরা এটা আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আসছে। এই সূত্রটা হচ্ছে ই সমান এমসি স্কোয়ার। এমসি স্কোয়ার এটাকে যে বলের আছে এটাকে যদি আমি শক্তিতে রূপান্তর করি তাহলে আমরা কি পাবো? দেখো তো ইকুয়াল টু, আমরা এখানে 4 কেজি আছে, 4 ইন্টু আমরা কত পড়ছি? 8 এর মান পড়ছো না? 8 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 না? এখানে আমরা পড়ে আসছি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আমরা 10 টু দি পাওয়ার এখানে আমরা লিখি একবারে, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমি এবার লিখবো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে এখন দেখো তো 3 তিরিকে 9, 3 নং কত? 36 না? 36 ইন্টু 10 টু দি পাওয়ার এখানে 8 আর এখানে 8 কত হবে? 16 হবে। বুঝছো? 16 এত জুল। এখানে তো আমার এতটুকু দেওয়া নাই, আমার কি দেওয়া আছে? এতটুকু দেওয়া আছে। তাহলে আমরা এটাকে যদি একটু আরেকভাবে লিখি দশমিক আকারে নিই, 3.6 ইন্টু, যেহেতু একটা দশমিক নিয়ে আসছে তাহলে এখানে একটা পাওয়ার বাইরে যাবে, 10 টু দি পাওয়ার 7। তাহলে এটার আনসার হচ্ছে কত? ডি নাম্বারটা। 12 কত? ডি। দেখো তাহলে 12 কত হবে? এই যে সি নাম্বার প্রশ্ন। বুঝছো? 12 সি। তো চলো এইটা আসে। এই যে 13 নম্বর প্রশ্নটার আনসার কি হবে? দ্রুত আনসার করে ফেলো দেখি। 13, যে বৃত্তাকার পথে আবর্তনরত কোনো কেন্দ্রমুখী ত্বরণ কত? বৃত্তাকার পথে বস্তু ঘুরতেছে তখন কেন্দ্রমুখী ত্বরণের মানটা কত? দেখো আমাদের এখানে আসো কি কি জিনিস আছে। আমরা বি ইকুয়াল টু, আমরা কি পড়ছি? ওমেগা ইকুয়াল টু, আমরা এই ওমেগা ইকুয়াল টু পড়ছি বি বাই আর। এটা হচ্ছে আমাদের কৌণিক বেগ, কৌণিক বেগ। ওমেগা ইকুয়াল টু এত। বা আমরা যদি রৈখিক বেগ চিন্তা করি তাহলে রৈখিক বেগ বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? জাস্ট ওমেগা। এটা আমাদের প্রথমটা দেওয়া। বুঝছো? এতটুকু আমরা পাইতেছি। তারপর আসো এইটুকু আমরা পাবো। তাহলে আমাদের কি যে ত্বরণটা আছে আমাদের কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ এ দ্বারা প্রকাশ, আলফা দ্বারা প্রকাশ করা হয়, আলফা দ্বারা প্রকাশ করে। এটার সূত্রটা কি হবে? আমরা সেটা জানি কত? বি স্কোয়ার বাই আর। এটা জানি বি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা জাস্ট এভাবে বের করতে পারি আলফা ইকুয়াল টু বি সমান কত? ওমেগা আর না? তাহলে এখানে কি পাবা? জাস্ট ওমেগা স্কোয়ার আর পাবা। এটা পাবা একটা সূত্র, যেটা হচ্ছে কৌণিক ত্বরণের সূত্র। মানে আরেকটা সূত্র আসবে আলফা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার বাই আর। তো এখান থেকে আনসার কোনটা? আনসার হচ্ছে দেখো এই যে ডি নাম্বারটা। তাহলে 13 নম্বর আনসার কি? আনসার হচ্ছে ডি। চলো আমরা এটা জড়তার ভ্রামক থেকে আসছে। 14 নম্বর প্রশ্ন, বলো তো এই প্রশ্নটার আনসার কি হবে?
ওকে, দেখো আমাদের কি আসবে, এই 14 নাম্বারটার আনসারটা কি হবে, গুণমান একটা জড়তার ভ্রামকের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা জড়তা এইভাবে ঘুরতেছে, এখান থেকে আমাদের কেন্দ্রমুখী একটা আর ব্যাসার্ধ, এই যে যখন একটা নীল অক্ষকে কেন্দ্র করে ওমেগা কৌণিক বেগে ঘোরে, যখন ওমেগা কৌণিক বেগে ঘোরে তখন এর একটা জড়তার ভ্রামক পাবো। দেখো জড়তার ভ্রামক, দেখো জড়তার ভ্রামক আই সমান আমরা জানি এটা হচ্ছে এম আর স্কয়ার, এটা জানি। কিন্তু যখন এটা ঘুরবে তখন একটা শক্তি উৎপন্ন হবে না, শক্তিটা কত, বা কাইনেটিক এনার্জি, গতিশক্তি। গতিশক্তির সূত্র হচ্ছে হাফ কত, হাফ আই ওমেগা, হাফ আই ওমেগা, হাফ আই ওমেগা স্কয়ার। বুঝছো? তাহলে দেখো আনসারটা কি হবে, আনসার হচ্ছে এই যে বি নাম্বারটা। এটা আসো 15 নাম্বারটার আনসার কি হবে, 15 আনসার হচ্ছে বস্তুর ত্বরণ ও বরের মধ্যে সম্পর্কটা কি, বস্তুর ত্বরণ এবং বরের মধ্যে সম্পর্ক কি। ওকে, তো চলো আমরা এই প্রশ্নটা দেখব। আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পড়ছি, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল টু এম এ পড়ছি। যদি আমাদের একটা বস্তুর উপর বলটা নির্দিষ্ট থাকে, বলের মান স্থির থাকে, বল স্থির, তখন আমাদের সম্পর্কটা কি হবে, এফ ডিভাইডেড বাই এম ইকুয়াল কত, তাহলে আমি এখানে বলতে পারি না এম এর মান ধ্রুবক, ধ্রুবকের পরিবর্তে কি লিখতে পারবে, তাহলে এ প্রপোর্শনাল 1 বাই কত এম, তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে এটার আনসার কোনটা, এটার আনসার হচ্ছে এ নাম্বারটা। দেখো এই 16 নাম্বার প্রশ্নটার আনসার কি হবে, এটা আমাদের কত 22-23 সেশনের প্রথম শিফটে আসছে। দেখি দ্রুত আনসার করো তো দেখি। দেখো কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়, এখানে আসো, এখানে আমরা একটু জানি যে কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়, এটা হচ্ছে সি নাম্বারটা, পৃষ্ঠটা। এখন বলো তো স্থিতিস্থাপকতা কি, বস্তুটাকে আগের অবস্থায় আসার জন্য যে বলটা প্রয়োগ করা হয় সেটা হচ্ছে আমাদের কি স্থিতিস্থাপকতা। ধরো আমরা একটা বস্তুকে ছেড়ে দিচ্ছি, সে কি করছে, একবার বস্তুটাকে টেনে লম্বা করছে, এটাকে ছেড়ে দিলে সে আগের অবস্থায় আসছে, সেটাকে আমরা কি বলি স্থিতিস্থাপকতা। আর এখানে সান্দ্রতা কাকে বল, ধরো আমরা একটা বস্তুটা আছে, এখানে একটা পানি যাচ্ছে, এখানে একটা পানি যাচ্ছে, এই যে পানিটার মাঝখানে যে একটা বাধা সৃষ্টি হবে, এই বাধাটাকে আমরা কি বলবো সান্দ্রতা, এই বাধাটা সান্দ্রতা বলে, সান্দ্রতা। এই পৃষ্ঠটানটা কি, পৃষ্ঠটান হচ্ছে একটা পানির পৃষ্ঠে যে অঞ্চলটা আছে সেখানে একটা যে টানটা অনুভব করে, একটা গোলাকৃতির ফুটা, এই পানির ফুটাটা সেটার মধ্যে কি থাকে পৃষ্ঠটান থাকে। তার আনসার কি সি নাম্বারটা। বুঝছো? এতটুকু বললাম। এখন আসো একটা সেকেন্ড দোলকের কালকের ক্লাসে এটা আমরা পড়াইছিলাম, চট্টগ্রামে 13-14তে আসছিল, 13-14তে, এটা কালকের ক্লাসে আমরা দেখাই দিয়েছিলাম। এটা বলো 17 নাম্বারটার আনসার কি। দেখো যারা ক্লাস করবা আমি মনে করি চট্টগ্রামের কোশ্চেন ব্যাংকটা তোমার আশা করি ক্লাসের মাঝখানে তোমার সম্পূর্ণটুকু ব্যাখ্যা সহকারে একদম ক্লিয়ার করে দিতে পারবে, যারা ক্লাস করবা আর কি, আর ক্লাস না করলে তো নাই। একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্যটা কত, এই সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্যটা কত, একটু দ্রুত বলো তো। সায়রা মনি বলছো 1 মিটার। দেখো
আমরা কালকে পড়ে আসছিলাম না যে সেকেন্ড দোলকের সূত্রটা কি? পর্যায়কালের সূত্র বলছিলাম টি ইকুয়াল টু 2 পাই বাই √ কত L/g। এখানে ধরো সেকেন্ড দোলক, সময় কত 2 সেকেন্ড, 2 ইকুয়াল কত 2 পাই √ কত L/g। এখানে 2 কাটো, তো উভয় পাশ থেকে বর্গ করো, তাহলে কি পাবা 1 ইকুয়াল টু কত জাস্ট পাই স্কয়ার বাই কত L/g। তাহলে উভয় পাশে আর গুণন করে দাও, আর গুণন করলে তাহলে g ডিভাইডেড বাই কত পাই স্কয়ার ইকুয়াল কত L। তাহলে আমরা এখানে L কি g এর সমানুপাতিক। একজন বলছে 2 মিটার, না ভাই 1 মিটার। দেখো এখানে আমরা কি পাবো 9.8, এখানে নিচে কত 3.1416 ইন্টু 3.1416, এটাকে যদি তুমি ভাগ করো তাহলে যেই মানটা পাবা সেটা আসবে কি হচ্ছে 0.993, এত সামথিং মিটার আসবে, এত মিটার। এটাকে তুমি প্রায় 1 লিখতে পারো, এটাকে তুমি প্রায় 1 মিটার লিখতে পারো, তার জন্য আনসার কত 1 মিটার। বুঝছো? এই প্রশ্নটার আনসার কত 1 মিটার। আসো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত? এটা বলছে ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত? আচ্ছা তোমরা একটু বলো তো সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত? সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা কত? তাপমাত্রা হ্যাঁ বল। কোচিং এ হ্যাঁ ফোন দিছিলাম তো। 9টা 9:30 আসবো। আচ্ছা থাক, বলো। দেখো আমরা সেলসিয়াস স্কেলে কত, আমরা জানি সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 সেলসিয়াস। কেলভিন স্কেলে কত? কেলভিন স্কেল হচ্ছে 0 কেলভিন। তাহলে ফারেনহাইট স্কেলে কত আসবে? ফারেনহাইট স্কেলটা তুমি বের করে ফেলতে পারো না, তো সম্পর্কটা কি পড়ছো বলো তো? সম্পর্কটা এইভাবে পড়ে আসছো না? তাহলে আমরা কি C/5 ইকুয়াল কত F মাইনাস কত 32 ডিভাইডেড বাই 9। তাহলে এখানে F এর মানটা কত? F এর মান হচ্ছে -273 ইন্টু 9 ডিভাইডেড বাই কত 5 ইকুয়াল কত F মাইনাস কত 32। এটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো। তাহলে দেখো তুমি কি পাবা, এটাকে ক্যালকুলেশন করলে তোমার মানটা কত আসবে? 4 নং কত, 3 নং 27, 7 নং কত 72, আর হচ্ছে কত 2 কত হয় 74, 9 দুগুণে 18, আর হচ্ছে 7 কত 25, 25 ডিভাইডেড বাই এই পাশে কত আসবে? এই পাশে আসবে হচ্ছে 5F মাইনাস 140, হচ্ছে 5 দুগুণে 10, 10 তারপর হচ্ছে 160, 160 আসে। তাহলে এটাকে তুমি বিয়োগ করে দেখবা যে মানটা আসবে, তাহলে 5F টাকে ভাগ করে দিবা সামথিং, বা বি এর মান, যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায় এখানে তুমি ক্যালকুলেটর ইউজ করলে একটা মান পাবা, সেই মানটা আসবে এটার মতো। তোমরা যারা আনসার করছো তাদের মতই বললাম। দেখো এইটা 21 নাম্বারটা, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স থেকে আসছে। সেমি কন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, বুঝছো? বলো এই প্রশ্নটার আনসার কি, দ্রুত বলবা। 21 নাম্বার প্রশ্নের আনসার কি? যারা ক্লাসে আছো সবাই আনসার করো, কারণ দেখো আমাদের 21টা এমসিকিউ মোটামুটি হচ্ছে কত 30 মিনিটে সলভ করলাম। এই টাইপের প্রশ্নগুলো চট্টগ্রাম আসবে এবং ঘুরে ফেসে একই প্রশ্ন দিবে, কারণ তোমার প্রত্যেকটা শিফটে 4 বছর কি করছে 4টা করে শিফট করছে। 4 শিফটে মানে কত 16টা শিফট, প্রতি শিফটে 100 করে, তার মানে কত 1600 এমসিকিউ। এবারটা বই থেকে 1600 এমসিকিউ তো বানাইতে হবে। 21-এর বি নাম্বারটা দেখো, এখানে আমাদের কি বলছে, পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ জার্মেনিয়ামের সাথে অপদ্রব্য হিসেবে যোগ করা হয় কোনটি? বিশুদ্ধ জার্মেনিয়ামের সাথে। পি টাইপ মানে কি? পি টাইপ হচ্ছে যেটা আমাদের
পি টাইপ মানেটা কি বলো তো? পি টাইপ হচ্ছে যেটাতে আমাদের কি ত্রিযুজি মৌল থাকবে, ত্রিযুজি। এখন তোমরা একটু কমেন্ট করে জানাও তো ত্রিযুজি মৌলগুলা কোনগুলা, একটু দ্রুত বলো তো। ত্রিযুজি মৌল, এখানে ত্রিযুজি মৌল বলতে বোঝাইতেছে অ্যালুমিনিয়াম, তারপরে কি কি আছে দ্রুত বলো, বলো ত্রিযুজি মৌল কোনগুলা, একটু দ্রুত কমেন্ট করে বলো তো তোমরা, দেখি ত্রিযুজি মৌল কোনগুলা তোমরা জানো কিনা। বলো তো ত্রিযুজি মৌল কোনগুলা? একজন বলছো অ্যালুমিনিয়াম, ব্লুরন, গেলিয়াম, আরেকটা হচ্ছে কি ইন্টানশিয়াম। যদিও আমাদের এই চারটা মৌল, এখান থেকে তোমার এই তিনটা মৌল হয়। এইটা আমরা হচ্ছে কি যদি আমাদের সিলিকনের সাথে কি করি ডুপায়ন করি, কি ডুপায়ন, যদি ডুপায়ন করা হয় তাহলে সেটা কি উৎপন্ন করবে, সেটা হচ্ছে আমাদের কার সাথে ডুপায়ন করবা, সিলিকন, জার্মেনিয়াম, এদের সাথে যদি আমি ডুপায়ন করি তাহলে আমরা কি পাবো, একটা পি টাইপ পাবো। এটা হচ্ছে আমাদের কত পি টাইপ পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি পি টাইপ সেমিকন্ডাক্টর। এখন পি টাইপ সেমিকন্ডাক্টরে বলতো বাহক কি কি, বলতো বাহক গুলা কি কি পি টাইপের ক্ষেত্রে, বাহক বলো, বাহকটাকে, বাহক হচ্ছে পোল, পোল হচ্ছে কি বাহক। আর গৃহীতাকে, গৃহীতা, গৃহীতা হচ্ছে ইলেকট্রন। বুঝছো? আসলে আমরা এন টাইপেরটা দেখি, এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কোন ধরনের মৌল যুক্ত করতে হবে, পঞ্চযুজ, পঞ্চম যুজ। বুঝছো? তাহলে এন টাইপের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, পঞ্চযুজের মৌলগুলা যুক্ত করতে হবে। পর্যায় সারণীর পঞ্চম যুক্ত, দেখো যারা বলতেছ হোল, এখানে দেখো পঞ্চম বা পঞ্চযুজি মৌলগুলা কি কি বলো তো, এখানে বলো দেখি আমরা কি কি পাবো। একটা হচ্ছে ফসফরাস, তারপর হচ্ছে আর্সেনিক, তারপরে হচ্ছে অ্যান্টিমনি, আর তারপরটা হচ্ছে বিসমাথ। এই যে মৌলগুলা যদি কোনো পরমাণুতে আমরা যদি ডুপায়ন করি, এখানে যদি আমি ডুপায়ন করি, ডুপায়ন করা হলে সেটা আমাদের কি করবে, সেটা এন টাইপ সেমিকন্ডাক্টর হবে, এন টাইপ হবে। এখন এই ক্ষেত্রে আমাদের বাহকটাকে, এক্ষেত্রে হচ্ছে বাহক, বাহককে বলো তো ইলেকট্রন, গৃহীতাকে বলো, গৃহীতা হলো হোল। বুঝছো? এখানে যেই টপিকগুলো লেখা দিলাম আশা করি মনে রাখবে। এইখান থেকে এতটুকু, এই জিনিসগুলো যদি মনে রাখো আশা করি অ্যাডমিশনে এই টাইপের প্রশ্নগুলো তোমরা পারবে। দেখো পরবর্তী প্রশ্নটা, এটা আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আসছে এবং এটা হচ্ছে কি বরের একটা সূত্র থেকে আসছে। দেখি এটার আনসার করো তো দেখি। বলছে 2 কেজি বড় একটা বস্তুর গতিবেগ যদি 1/3c হলে গতিশীল অবস্থায় বস্তুটার ভর কত। দেখি একটু দ্রুত আনসার করো, গতিশীল অবস্থায় বস্তুটার ভর কত, পায়রামণি, ইলেকট্রন, ওকে। নিজে খাতায় ক্যালকুলেশন করে পারলে হয়, এই জিনিসগুলো নিজে নিজে লেখবা, দেখবা মনে থাকবে। ওকে, এই জিনিসগুলো লেখলে তোমার বেশি পরিমাণ মনে থাকবে, যারা আছে আর বিশেষ করে যারা আনসার করতেছো দেখবা তোমার পরীক্ষার হলে এই জিনিসগুলো তোমার সহজে এগুলো মনে আসবে, এই জিনিসগুলো তুমি এভাবে আনসার করছো, হ্যাঁ এটা তোমার একদম মনে এসে যাবে। বুঝছো? তো চলো আমরা এই প্রশ্নটা দেখি। এখন কথা হলো আমাদের এটা জানার আগে আমাদের যেই জিনিসটা জানি আমরা, সেটা হচ্ছে কি আমরা কি বলতো বরের কি পড়ছিলাম, বর সংকোচন পড়ছিলাম না, বা বর বৃদ্ধি পড়ছিলাম, আমরা বর বৃদ্ধি পড়ে আসছিলাম না আধুনিক পদার্থ বিজ্ঞানে, বর বৃদ্ধি। তাহলে আমরা গতিশীল অবস্থায় বলতো বর বৃদ্ধিটাকে আমরা কি পড়ছিলাম, গতিশীল অবস্থায় বস্তুর বর কি পায়, বৃদ্ধি পায় না হ্রাস পায় একটু বলতো, গতিশীল অবস্থায় বস্তুর বর কি বৃদ্ধি পায় না হ্রাস পায়,
গতিশীল অবস্থায় বস্তুর ভর কি বৃদ্ধি পায় না হ্রাস পায়? দেখো সেক্ষেত্রে সূত্রটা কি পড়ছিলাম, এম ইকুয়াল কত, এম নট ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাসের কত সি স্কোয়ার বাই বি স্কোয়ার, সি স্কোয়ার বাই বি স্কোয়ার বলে আসছিল, তাই তো। এখন এইখানে এমটা কি, এমটা হচ্ছে আমাদের স্থির বল, এটা হচ্ছে আমাদের কি স্থির বল, আর এমটা হচ্ছে আমাদের কি গতিশীল বল, গতিশীল বল। তাহলে এইটুকু আমরা জানি, একটা হচ্ছে স্থির বল, একটা হচ্ছে কি গতিশীল বল। আমরা যদি গতিশীল বল আর স্থির বল জানি, আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো না। তাহলে দেখো এম সমান আমরা কত পাইছি, দেখো গতিশীল অবস্থায় কি বলটা কি পায় বৃদ্ধি পায়, তাহলে এম, তাহলে দেখো তো আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা এম নট লিখলাম ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস সি স্কোয়ার, দেখো কত 1/3 না, 1 বাই, আসলে এখানে কত পাবা, এখানে পাবা গিয়ে হচ্ছে কত সি স্কোয়ার, সি স্কোয়ার রাখলা, নিচে কত আসবে, আগে দেখে নি আমার ল্যাপটপে চার্জ করতে। তাহলে দেখো আমরা এখানে কি পাবো, সির মান কত পাইছো, দেখো তো বির মান কত 1/9 না, তাহলে 1/9 সি স্কোয়ার, এই সি স্কোয়ার কাটা, তাহলে তুমি কি পাইতেছো, এখানে এম ইকুয়াল টু কত পাইতেছো, এম নট ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস, এটাকে তুমি উল্টাই, তুমি উল্টাই দিলে কি পাবা, এরকম কেন, ও সরি আমি এখানে সূত্রটা বের লিখছি বুঝছো, সরি আমরা এখানে তো এই জন্য মিলাইতে পারতেছি। দেখো তাহলে আমরা এখানে কি পাবো, এটা হচ্ছে এখানে আমরা যে সূত্রটা লিখছি এটা হচ্ছে ভুল, এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাসের কত বি স্কোয়ার বাই সি স্কোয়ার, দেখো এম নট তো এম নটই, নিচে কত রুট ওভার 1 মাইনাস এই বি এর মান কত 1/9 আসবে, এখানে কত সি স্কোয়ার, নিচে কত সি স্কোয়ার কাটো, তুমি কি পাবা, এটুকু যদি এই পাশে লিখি তাহলে আমরা কত পাবো, এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 9 মাইনাসের কত 1 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 9। তাহলে দেখো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো এম ইকুয়াল টু উপরে যদি নাও তাহলে উপরে নিলে কি পাবা, উপরে এটা 3 হয়ে যাবে, তাহলে 3 এম নট ডিভাইডেড বাই কত রুট ওভার 8। তাহলে যেহেতু √8 পাইতেছো, √8 কে তুমি কি লিখতে পারো বলো তো, 4 দুগুণে কত 8 না, 3 3 9 9 9 8, 8 কে তুমি লিখতে পারো, সেটা হচ্ছে 3 এম নট ডিভাইডেড বাই 2√2, তাহলে 2√2 এরকম আছে, 3 এম নট 2√2, এটা নাই তো, বা আমি কোথাও ভুল করছি কিনা বলো তো। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আচ্ছা ওই প্রশ্নটা আমি জানি না, ভুলে গেছি, হয়তো ভাই এটা আনসার আসবে, 1/9 স্কোয়ার, তাহলে কাটাকাটি করো, 9 লসাগু নাও, 9 - 1 তাহলে 8 তোমার 8, তাহলে 8 কে যদি ভাঙো 2√2, উপরে কি লিখতে পারো 3, আনসার হচ্ছে এতটুকু।
দেখো এটার আনসার কি? কি বলছে? কোনটি এক্স এর একক? আচ্ছা, আমরা প্রত্যেকটা একক সম্পর্কে জানি। এখন বলের একক কি? বলের একক নিউটন। কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। এটার এককটা আমরা এন দ্বারা প্রকাশ করে, এটাকে জে দ্বারা। ভোল্ট কি? ভোল্ট কার একক? বিভবের একক, তড়িৎ বিভব। তারপর হচ্ছে রজেন্ট। রজন হচ্ছে এক্স রে একক। আচ্ছা রে, এটা হচ্ছে এক্স এর একক কি? রঞ্জন। বুঝছো? আনসার কোনটা? কি নাম্বারটা? কোন রঙের বলছে কোনটির আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এটা হচ্ছে আমাদের কি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত পড়ছো? 380 থেকে 700, 780 মেবি মিটার, এতটুকু রেঞ্জের মধ্যে থাকে। তো একটু জানাও দেখি কোনটার আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি? একজন বলছে 24-এর ডি নাম্বার। দেখো তরঙ্গ দৈর্ঘ্য আসো, আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে একটা জিনিস পড়ছি, সেটা পড়ছি আমি কি বেনি। বেনি আসো কলা পড়ছিলাম না? বলো তো, আমি কি পড়ছিলাম? বেনি আসছো কলা, এরকম একটা টপিক পড়ছিলাম, নাম শুনছিল না তোমরা? দেখো কি পড়ছিলাম? বেনি আসছো কলা, এরকম একটা টপিক পড়ছিল। দেখো এখানে কি কোনটি কম, তাই না? এখানে আমরা কি পড়ছি? বেনি আস সো কলা, এরকম একটা টপিক ছিল, বেনি আসো কলা, বেগুনি। এখান থেকে সবচেয়ে কম। এখন যদি এখানে আমাদের এরকম তরঙ্গ দৈর্ঘ্য না বইলা বলতো কম্পাঙ্ক কম, কম্পাঙ্ক কম, তাহলে আগে আসো আমরা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য একটু কমটা একটু দেখাই। তরঙ্গ দৈর্ঘ্য ক্রমের রেঞ্জ অনুসারে বেগুনি হচ্ছে সবচেয়ে কম। বেগুনির থেকে কে বেশি? বেগুনির থেকে কি বেশি কে বলো তো? এখানে আমরা নীল আছে, তারপর হচ্ছে কি আমাদের কি নীল, তারপর নীলের পরে আমাদের কি আছে? সেটা হচ্ছে কি কমলা, তারপরটা হচ্ছে আমাদের কি কমলা, তারপরটা হচ্ছে লাল। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জ। এটার তরঙ্গ বেশি, এটার তরঙ্গ, তারপর এটা, তারপরটা তরঙ্গ। প্রতিটার কি তরঙ্গ দৈর্ঘ্য কি এক এক রকম। বুঝছো? এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তাহলে আনসার কি? আনসার হচ্ছে কি নাম্বার? কম্পাঙ্ক যদি হইতো কম্পাঙ্ক। দেখো কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্কটা কি? আমরা সি ইকুয়ালটা কি পড়ছো? সি ইকুয়ালটা আমরা এফ ল্যামডা পড়ে আসছি। তাহলে আমরা কি বের করবো? এফ বের করবো। এফ ইকুয়াল কত আসবে? সি বাই ল্যামডা। তাহলে দেখো এফ কার এফ প্রপোর্শনাল কত? 1 বাই ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য কি? কম্পাঙ্ক কি? তরঙ্গ দৈর্ঘ্য কি ব্যস্তানুপাতিক না? তাহলে কি যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম। এখানে কি একটা কি বেশি? তাহলে এরকম হবে কম্পাঙ্কর ক্ষেত্রে, এরকম আকৃতি হবে, এরকম হবে। এটা কালকে একটা পড়াইছিলাম এরকম টপিক। সেটা কি ছিল? আর ম্যাক্সিমাম কি পড়ছিলা? 2 বি নট
সাইন 2 থিটা ডিভাইডেড বাই কত জি। এটা পড়ে আসছিল না? এটা পড়ছিলাম আমরা, পি স্কোয়ার বাই সাইন থিটা ইন্টু কত জি। তাহলে বলো 15°C জন্য আমাদের রেঞ্জ পাল্লাটা কত পড়ছো আর, তাহলে আমরা এখানে লেখো, তাহলে আমরা আর 50 এর জন্য আমরা কত পাইছো, তাহলে আমরা বি স্কোয়ার, আমরা বি নট স্কোয়ার সাইন কত 30°, তাহলে কত 30 ডিভাইডেড বাই জি। এখন আমরা এই 45° যদি নিক্ষেপ করি তাহলে আর 45, তো সেম ভাবে আমরা কি লিখবো, তাহলে বি নট স্কোয়ার সাইন কত আসবে 90° বাই জি। এটা একটা একটা ভাগ করে দাও, তাহলে তুমি কি পাবা, তাহলে এখান থেকে তুমি কি আর 50° বের করো, আর আর 45° ডিভাইডেড বাই আর 50°, তাহলে দেখো তো আমাদের এখান থেকে কাটাকাটি যাবে, এইগুলো এগুলো কাটা যাবে, এগুলো এগুলো কাটা যাবে, তাহলে উপরে কি থাকবে 1 থাকবে, আর নিচে কত থাকবে সাইন কত ডিগ্রি 30° থাকবে, কারণ আমরা ভাগ করলে কি একটা একটা চলে যাবে। তাহলে দেখো এখানে আমরা সাইন 30° মান কত জানি, আমরা আর 45°, এখানে লেখো আর 50, এখানে কত 1/2, তাহলে উপরে পাইতেছে কত 50, নিচে কত আসবে, নিচে হচ্ছে 0.5, তাহলে এটা যদি বাক না করে এইভাবে লেখো, তো উপরে উল্টাই দাও, তো উল্টাই দিলে তুমি এখানে লিখতে পারো 2, তাহলে কত আসবে 100 মিটার, এতটুকু আসবে। তাহলে আনসার কোনটা হবে 3 নাম্বার। বলো আরো পড়াবো, এটা হচ্ছে দ্বিতীয় শিফট। আর কি পড়াবো বলো, আমরা ছিলাম সবগুলা শেষ করে দেবো, যে একদম যত টপিক আছে নতুন আসবে সবগুলা কি থাকো, যাই তোমাদেরকে তোমাদের কষ্ট দিতেছি, বাসায় বসে বসে পড়ো, কাজে লাগবে। ওরে মন বোকা মন তুই ছাড়া। ও বুঝছো, লাইফে ফ্রি জিনিসের মূল্য একদম জিরো। আমি তো দেখছি অনলাইনের বাইরে আর পিরিয়ড কি পরিমাণ পড়ায়, সেটা তো খুব ভালো করেই জানি। একা তোমার একা কি পড়াবো, আমার এরকম ই একদমই না। ওইখানে আমার গ্রুপের গুলার একটু সামনে পাইলে কত আইস না পিটাইতাম ধইরা। কথা হয়েছে গ্রুপে যুক্ত হওয়ার আগে তোর বলছি তুই ক্লাস করবি কিনা।
আচ্ছা, থাকো।